কাজ করতে চাই, কাজ করি এবং আসলে অনেক পরিশ্রমী মানুষ। এই বইটা আমার মনের সাথে যায়। আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি এবং এটির মাধ্যমে আসলে ভালো কাজকে প্রমোট করা যায়। এরপরে লাস্ট একটা সেটা হচ্ছে এখন তুমি এক্সপ্লেইন করো। আর যে 2 লাইনের পর 3 লাইনে তার একটা চাকরি দরকার অথবা একটা সাহায্য দরকার যখন বলে, তখন কিন্তু সে খুব ভালো কমিউনিকেটর না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বইকথার আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান সোহাগ, আর আমাদের সাথে আজকে আছেন শফিকুল আলম, শফিক ভাই। শফিক ভাই, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আচ্ছা, শফিক ভাই সম্পর্কে একটু পরিচয় আগে দিয়ে নেই, কারণ শফিক ভাই আসলে এতগুলো পরিচয় মানে লিখতে 2 পৃষ্ঠা লাগে। সো শফিকুল আলম ভাই প্রফেশনালি একজন কি বলে এটাকে, চার্টার্ড অ্যাকাউন্ট না? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, মানে আমি হলো ইঞ্জিনিয়ার মানুষ হতে এগুলোতে আইডিয়া কম, বাট হিসাব কিতাবের জিনিস ছাড়া তো আসলে ব্যবসার জগৎ চলে না। সেই হিসাবে শফিকুল আলম ভাইয়ের মতো মানুষজনকে ছাড়া আসলে ব্যবসার দুনিয়া অচল। সো উনি এসএসজি গ্রুপ, যেটা সুপারস্টার গ্রুপ, এটা নাম আমরা সবাই জানি। সুপারস্টার গ্রুপের উনি নমিনেটেড ডিরেক্টর, এবং সেই সাথে উনি একটা উদ্যোক্তাও একই সাথে সুপারস্টার গ্রুপ এবং ওনার জয়েন্ট ভেঞ্চারে বিজ সলিউশনস, রাইট? বিজ সলিউশনস নামে একটা আইটি সলিউশন ওনারা প্রোভাইড করেন বিভিন্ন কোম্পানিকে, সেটার উনি এখন চেয়ারম্যান এবং উনি এটার উদ্যোক্তা। সেই সাথে শফিক ভাই একটা সিএ ফার্ম চালান, যেহেতু ওনার প্রফেশনই হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টিং। সেই সাথে উনি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চালান, বিকজ শেয়ার মার্কেট যারা আপনারা ফলো করেন তারা শফিক ভাইকে চিনেন না এরকম লোক হয়তো খুব কম পাওয়া যাবে। সো শেয়ার মার্কেটের তার যত আইডিয়াজ অ্যান্ড এভরিথিং, সেখান থেকে বুঝতেই পারতেছেন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি না চালাইলেই বরং এটা খারাপ দেখা যায়। তো সেই হিসেবে সেটাও আছে। আর আমাদের রকমারির সাথে যদি ওনার কালেকশনের জায়গাটা বলি, সেটা তো খুব অবভিয়াস, হি ইজ এ রাইটার। অলরেডি 8টা বই লিখছেন। শুধু 8টা বইতে জিনিসটার ইয়েটা বোঝা যাবে না, মানে গুরুত্বটা। তার চেয়ে সাবজেক্টগুলো যদি আমরা দেখি, ইন্টারেস্টিংলি 8টা বইয়ের মধ্যে 4টা ওনার সাবজেক্ট ম্যাটার অ্যাকাউন্টিং এইসব ফিন্যান্স নিয়ে, যেগুলো আমি কম বুঝি। বাট সেই সাথে প্যারেন্টিং নিয়ে একটা অসাধারণ বই আছে ওনার, যেটা হচ্ছে ওনার বাবা যখন কোভিড আক্রান্ত ছিলেন সেই সময় ওনার বাবার থেকে ওনার লেসন, উনি আবার ওনার সাথে ওনার সন্তানকে সেটা কনভে করা, সব কিছু মিলে একটা ইন্টারেস্টিং বই। আরেকটা ইন্টারেস্টিং বইয়ের নাম হচ্ছে মিসির আলী ও হুমায়ুন আহমেদ, রাইট? সো এটা খুবই, যেহেতু উনি প্রচুর বই পড়েন এবং আলহামদুলিল্লাহ আমাদের রকমারি খুব কি বলে বান্দা কাস্টমার, তো সেই হিসেবে ওনার এই পড়ার জগতের ডাইভার্সিটিটা বোঝার জন্য আমি জাস্ট বইয়ের নামগুলো উল্লেখ করলাম। সো আমি আর পরিচয় পর্বে বেশি সময় নিচ্ছি না। সো আরেকটা পরিচয় বলতে ভুলে গেছি, অনেক পরিচয়, সেটা হচ্ছে সিএফও বিডি, একটা ফাউন্ডেশন যেটা উনি ফাউন্ডিং প্রেসিডেন্ট। সো পরিচয় নিয়ে আরও বলতে গেলে বই নিয়ে কথা বলার টাইম কম হবে। সো আপনাদের এখানে রাখলাম জাস্ট এইটুকু বোঝার জন্য যে আজকের যে গেস্ট, ইজ এ ভেরি স্পেশাল গেস্ট, বিকজ যার প্রফেশনালি রাইটিং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন। সো উই আর ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ ইন আওয়ার এপিসোড। আবারও শুক্রিয়া, ধন্যবাদ। কারণ আলটিমেটলি আপনি যেভাবে বললেন, বিষয়টা এরকম যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে কাজ করতে পছন্দ করি। আর কাজ করতে গেলে হয়তো একটু ডিফারেন্ট আইডেন্টিটি ক্রিয়েট হয়। বাট এটা আবার যখন আপনি বলছিলেন একটু শাই ফিল করছিলাম যে আলটিমেটলি কখনো এইভাবে দেখিও নাই যে এতগুলো জায়গায় এক জায়গায়। আমি বলতে গেলে অনেক সময় নিজে হিসাব করতে পারি না। বাট একটা কথা ট্রু, যে কাজ করতে চাই, কাজ করি এবং আসলে অনেক পরিশ্রমী মানুষ, এবং সেটা করতে গেলে কিছু আসলে ডিফারেন্ট আইডেন্টিটি ক্রিয়েট হয়। যখন আইডিয়া প্রচুর পরিমাণে চিন্তা করতে পারি মনে হয়, বা করি, বা আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছেন চিন্তা করার, দ্যাটস ওয়াই প্রবাবলি এগুলো একটা বলতে পারেন যে ব্রেন চাইল্ড বা আসে। মাশাআল্লাহ, মানে সেই জিনিসটা হইতেছে যে কোনো একটা মানুষ আসলে যখন ইনার তার একটা ফায়ার থাকে, মোটিভেশন থাকে, তখন তার ব্রেনটা আসলে খুলে যায়। এক্স্যাক্টলি, when he thinks about the problems, তাই না? তখনই আসলে এটা চলে আসে। সো এই জন্য আপনি যত চিন্তাশীল মানুষ সেটা তো ডেফিনেটলি, বাট আমি বলবো তার চেয়ে হচ্ছে আপনি এমন একটা মানুষ যিনি হচ্ছেন মানুষের প্রবলেমকে হয়তো ফিল করেন, প্রবলেমকে সমাধান করতে চান। যাই হোক, সুপ্রিয় দর্শক, অন্য পর্বের মতো আমাদের আজকের পর্বের সিমিলার একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে আলোচনা, এই পুরো আলোচনা থেকে আপনি কি শিখলেন, কি নিলেন, হোয়াটস ইউর টেক অ্যাওয়ে, এইটা আপনি সুন্দর করে আমাদের কমেন্ট সেকশনে গুছিয়ে লিখবেন। এবং এখানে সবচেয়ে সুন্দর করে যারা এটা রিভিউ করতে পারবেন বা সামারি করতে পারবেন, সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো এই বইটার নামও, যারা আমরা ক্লাসিক্যাল বই মোটামুটি ঘাটাঘাটি করি, তো এই বইটা পড়ে নাই অথবা অ্যাটলিস্ট নাম শুনে নাই এরকম লোক হয়তো খুব কম। ডেল কার্নেগির নাম, কারণ আমাদের বাংলাদেশে যখন এই অনেক আগে আমরা যখন ছোট, ওই মোটিভেশনাল লেখালেখি বলতে আমরা ডেল কার্নেগির নামটাই জানতাম। সো মানে হি ইজ সাচ এ আইকনিক পারসন।
তো তার যে খুব ইনফ্লুয়েন্সিয়াল 2-3টা বইয়ের নামও যদি বলতে হয় তার মধ্যে বোধহয় মোস্ট প্রবলি এটা টপ মোস্ট, রাইট? জি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো এবং আমার আমি আপনাকে এটা বলতেছিলাম যে আমার সৌভাগ্য হয়েছে যে আরেকটা বই পড়ার, এটার মাসুদ ভাই বলা যেতে পারে বইটাকে, হাউ আই রেইজড মাইসেলফ। বইটা আই এম রিয়েলি এক্সাইটেড, ফ্রেন্ড বেডগারের লেখা। এবং ওই বইটার অনেক প্যারালাল। ওইটার ভূমিকাও লিখছিলেন ডেল কার্নেগি, তারা একসাথে কাজও করছেন। সো দুইটা বই অ্যাটলিস্ট আমার লাইফেও খুব ফ্যাসিনেশন তৈরি করছে। বাট আমারটা শুনতে চাই আপনারটা, যে আপনি এত বই রেখে এবং অ্যাজ ইউ রিড লট অফ বুকস, এই বইটা কেন চুজ করলেন কথা বলার জন্য? এটা আগে প্রথম প্রশ্ন আমার আর কি। প্রথম হচ্ছে যে আপনি যেমনি বললেন যে ছোটোবেলায় আমার এক প্রফেসর ছিলেন, আমাদের কলেজের অধ্যাপক ছিলেন, আমাদের এক ফুপা, আমার আপন ফুপা। উনি ডেল কার্নেগির বাংলায় অনুবাদ করা বই একটা বইমেলা থেকে আমাকে উপহার দিয়েছিলেন। তো উপদেশমূলক বই আমরা যেটা দেখি। এরপরে আরও একটা ইন্টারেস্টিং হচ্ছে ডেল কার্নেগি ফাউন্ডেশন, যেমন আমরা স্টিভেন কোভের ফাউন্ডেশন দেখি, ডেল কার্নেগি ফাউন্ডেশন কিন্তু সারা পৃথিবীতে এখনও অনেক ট্রেনিং করে। আমি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল করতাম যখন 40 এজ হয়নি, JCI বলা হয়, ওইটার ওয়ার্ল্ড কংগ্রেসে গিয়েছিলাম গোয়াতে। ওখানে যে ওরা 4 দিনে একটা সেশন করেছিল ডেল কার্নেগি ফাউন্ডেশন, ফ্রি অফ কস্ট, ওদের সাথে অ্যারেঞ্জমেন্ট ছিল। ওই 4 দিনের আমি যতবার রিপিট হয়েছে, একটা প্রোগ্রাম আবার সকালে বিকাল রিপিট হয়েছে, ওই 4 দিনে ওই অনেকগুলো অপশন ছিল, গৌরগোপাল দাস ছিল, বিবেক বিন্ডা ছিলেন, ওনাদেরকে না শুনে আমি ডেল কার্নেগি ফাউন্ডেশনের ওইটাতে ছিলাম। এবং আমার একটা ইচ্ছা ছিল যদি কখনো ওই ফাউন্ডেশনের সাথে লং কোর্স করা যায়। এর রিজনটা হচ্ছে যে আমার মানে ইন্টারপার্সনাল যেরকম একটা মানুষ হিসেবে আমি যেরকম যে ইজ ভেরি ইন্টারেস্টেড, সব কিছুতে ইন্টারেস্ট বোধ করি। ধরেন সর্বহুক টাইপ পাঠক, মানে অনেকেই, আমি যখন হুমায়ুন আহমেদের যে বইটা বললাম যে মিসির আলী, আমার কমেন্টে আমি ওই পোস্টটা আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট 100 স্টুডেন্ট বলছে, স্যার আমরা হয়তো জানতাম না যে আপনি হুমায়ুন আহমেদ নিয়ে এত পড়েন। এবং হুমায়ুন আহমেদের 225টা 26টা বই প্রত্যেকটা আমার পড়া, এটা শোনার একটা অবাক, এবং একবার দুইবার তিনবারও পড়া। কারণ কি, আমি যখন খুব হার্ড নলেজ বেস বই পড়ি, এটাকে আবার যখন একটু রিল্যাক্স করতে হয় তখন একটু মিক্স করতে হয়, পড়াটা একটা অভ্যেস। এই বইটা আমার মনের সাথে যায়। আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করি, মানুষের কাছাকাছি যেতে চাই, অ্যাজ মাচ অ্যাজ পিপুলকে আমার ফ্রেন্ড বানাতে চাই। এটা খুব পারপাস নিয়ে করি, এখন ব্যবসা করছি। এটা যেমনি সত্যি, আমার কাছে মনে হয় যে এর থেকে বেশি সত্যি হচ্ছে আমার নেচারটাই এরকম, এবং এটির মাধ্যমে আসলে ভালো কাজকে প্রমোট করা যায়। আজকে যখন আমি 8-10 বছর আগে একটু ইউটিউব চ্যানেল করে নিজের লার্নিংগুলো শেয়ার করা শুরু করলাম, এখন দেখি যে 21-22 হাজার ফলোয়ার হয়ে গেছে, এটাতে দেখে ফিল করে, এবং ইজ এ ভেরি মানে নিশ গ্রুপের জন্য, যারা হচ্ছে যে অ্যাকাউন্টস ফাইন্যান্স যে আপনি বললেন। তো আমি দেখেছি এখানে যদি একজন কেউ কমেন্ট করে যে আমি এটা জানতে চাই, হয়তো শত ব্যস্ততার ভিতরে 2 দিন 5 দিন পরে হলেও কিন্তু তাদেরকে আবার একটু ব্যাক করার চেষ্টা করি, এবং দেখেছি দে আর সো ফিলিং গুড যে এই যে, এবং ওর কাছ থেকে আমি যে কোনো কিছু চাইলে সে দিতে রাজি আছে। আমি যদি মনে করি যে যেহেতু সে প্রত্যাশার বাইরে আমার থেকে ইয়ে চাই, এবং এটা পারপাসফুলি করি। একটা জিনিস দেখেন, আমি সে বলতে চাই, আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাটে, তো আমি আমার এলাকার অনেকেই দেখি চট করে মেসেঞ্জারে হয়তো কানেক্ট করলো, করে প্রথমে ভাইয়া কেমন আছেন বলেই তার একটা নিটটা বলে ফেললো। তো আমি এরকম যে করে তাকে আবার বলি যে তুমি আমাকে সময় দিবা। কারণ হচ্ছে অনেকেই আছে, ধরেন 1-2 বছর শুধুমাত্র আপনার ইন্টারেস্ট, যে আপনি কি পছন্দ করেন, কোনটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে আগ্রহ শো করে, তারপরে তার নিডটা বলে, আমি ওকে বুঝি যে ও কিন্তু এদিকেই যাচ্ছেন, তারপরেও তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর যে 2 লাইনের পর 3 লাইনে তার একটা চাকরি দরকার অথবা একটা সাহায্য দরকার যখন বলে, তখন কিন্তু সে খুব ভালো কমিউনিকেটর না। তো এই সব বিষয়গুলো চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশনের যে বেসিক, সারা পৃথিবীতে যত কমিউনিকেশন বই, সেলফ হেল্প বই বলেন বা বিজনেস বুক বলেন, তার একটা প্রচ্ছন্ন প্রভাব এইটা আছে। ওই সময় কন্টেম্পোরারি, এটা 1936-37 সালের বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ওই সময় পাবলিশ হয়েছে। ওই সময় যে 2-3টা বই আপনি যেটা বললেন যে ডেল কার্নেগি আর একটা লিখেছেন, আপনার ওনার মুখবন্ধ লিখেছেন যে হাউ রাইজ, যে বইটা, এই বইগুলোর কিন্তু আমি বলি যে রিসেন্টলি আরেকটা বই একটু পড়ছিলাম যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আমার কাছে মনে হচ্ছে যে এখনকার আর্টিস্টরা এই মাস্টার কপিকে ফলো করে ডিফারেন্ট উইংয়ে নিচ্ছেন। কেউ হয়তো শুধু বিজনেসে নিচ্ছেন, কেউ হয়তো পার্সোনাল রিলেশনশিপে যাচ্ছেন, বাট দিস বুক ইজ বেসিকলি রিলেশনশিপ বিল্ড এবং কমিউনিকেশনের মাস্টারপিস বলতে পারে। আচ্ছা, তো আমি এইটুকু বুঝলাম যে কমিউনিকেশনের মাস্টারপিস হিসেবে এই বইটা আপনার কাছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল লাগছে, এই জন্য এটা চুজ করছেন। বাট এর সাথে ইমিডিয়েট কোয়েশ্চেন, কমিউনিকেশনে কেন ভালো হইতে হবে? এই যে হাউ টু উইন ফ্রেন্ড কেন আমার উইন করা লাগবে? পাবলিকরে কেন আমার ইনফ্লুয়েন্স করা লাগবে? আমি আমার মতো থাকলাম ভাই, ভালো থাকলাম, তাতে চলবে না? মানে এটাকে আপনি কিভাবে দেখেন? ওয়াই দিস টপিক ইজ ইম্পর্টেন্ট? দেখেন,
এক সময় ছিল যে আমার প্রফেশনটাই দেখেন, আমি কিন্তু সেলসের লোক না, মার্কেটিং এর লোক না, ইভেন কোনো জায়গায় পিয়ারে কাজ করি নাই, আমি যে ব্যাক অফিসে কাজ করছি ফাইন্যান্সের লোকজন। সো আমি যখন দেখি যে অন্যরা এখন আমার এই মানে একটা আমার যে অভ্যেসটাকে পছন্দ করছে, কারণ আপনার টেকনিক্যাল স্কিল যত কঠিন হোক, ইউ আর ইঞ্জিনিয়ার, বইয়ের থেকে পাস করছেন, আমি চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, এলএলবিও করা, মানে আমার এই ধরনের পড়ালেখার ভিতরে মাল্টিপ্লিকেশন আছে, অনেকগুলোই করেছে, বাট এইটাকে আমি 15 থেকে 20% ভ্যালু দিই ওকে আমার যাই জার্নি, টোটাল জার্নিতে। আর 80% হচ্ছে যে এই যে আমি কমিউনিকেশন স্কিল, আমি যে লোকজনকে আমার সাথে কানেক্টেড করতে পারি, অন্যকে বোঝার চেষ্টা করি, অন্যরা কি অন্যকে কিভাবে হেল্প করতে পারে। এটা কি বলা যায় যে ধরেন কমিউনিকেশন লিডারশিপের জন্য, মানে যে কোনো কিছুকে আমি যদি বড় কিছু করতে চাই, একা তো আর বেশি কিছু করতে পারবো না, জি, সো আদার পিপলকে কিভাবে এঙ্গেজ করব, তাদের থেকে আমি কিভাবে কাজ নিব, তাদেরকে কিভাবে জুড়বো। অনেকেই তো কমিউনিকেশন বলতে জাস্ট কথা বলা বুঝে, আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? আমি কমিউনিকেশনকে বুঝি যে আমার কাছে, আমি অনেক জায়গায় বলি, আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে লিডার মনে হয় সেটা হচ্ছে আমার প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দেখেন লিডারশিপের সবচেয়ে সিম্পলেস্ট ফর্মুলা হচ্ছে ইউ হ্যাভ এ পারপাস, ইউ হ্যাভ টু হ্যাভ এ পারপাস, দেন এই পারপাসকে অ্যাচিভ করার জন্য আপনার কিছু লোক দরকার এবং সেটা ইনিশিয়েটিভ দরকার। তিনটা জিনিস, একটা হচ্ছে একটা পারপাস এবং সেটাকে যাওয়ার জন্য আপনার সঙ্গে কিছু লোক দরকার এবং সেটা ইনিশিয়েটিভ। আপনার পারপাসও ঠিক করলেন, লোকজন আছে, বাট কাজ করলেন না। এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সবাই তো আর এইভাবে জিনিসটা দেখে না, যারা দেখে তারা তাদের পিরামিডটাকে ব্রেক করতে পারে। সিএফও হিসেবে আমি চাচ্ছিলাম যে লাইফের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএফও হবে। 2010-এ আমি সিএফও হয়ে গেছি বড় গ্রুপে। তখন আমার তো ফ্রাস্ট্রেশন চলে আসতে পারতো যে আমি তো আমার এজ অফ 32 or 33-তে আমি সিএফও হয়ে গেছি, ফাইন্যান্স ডিরেক্টর, মানে হোয়াট নেক্সট। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আল্লাহ তাআলা হয়তো এই ছোট পারপাস একটা অর্গানাইজেশনের ফাইন্যান্স হেড বা ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে হয়তো আমাকে লিখেন নাই, আমার যে ম্যাপটা উনি করেছেন আমার লাইফে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আরো ইম্পর্টেন্ট ফর মি টু, মানে একটা এন্টারপ্রেনিউর হওয়ার জন্য। এবং এটাই একমাত্র এরিয়া যেটা হচ্ছে যে সব কিছু বন্ধ হয়ে যাবে, সব টেকনিক্যাল স্কিল চেঞ্জ হবে, অ্যাকাউন্টেন্টরা অটোমেশনের জন্য অনেকে অবসলিট হয়ে যাবে, টেকনিক্যাল স্কিলগুলো প্রতিনিয়ত চেঞ্জ না করতে পারলে আপনি ওই যে মানে অ্যাবসলিউটলি আপনার ডিসরাপশনে আপনি সব বলে দিবে। বাট একটা জিনিস, হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান সাইকোলজি বোঝায়, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে কমিউনিকেশন, শুধু কথা বলা না কেন, কারণ কথা যে বললেন না 7-8% ম্যাক্সিমাম, আর 92 বা 90%, মোর দেন 90% ইজ ভার্বাল, নন ভার্বাল। এবং সেই জায়গাগুলো আসলে আপনি কিভাবে মানুষকে অ্যাসেস করছেন, মানুষের কোন জিনিসগুলোকে আপনি আইডেন্টিফাই করে হাউ ইউ মেক দ্য রিলেশনশিপ, কথা তো বলাই যায়। আমরা বইয়ের সাবজেক্ট ম্যাটারের ভিতরে ঢুকতে চাই, তার আগে আরেকটা কোশ্চেন আমি করতে চাই, সেটা হলো যে এই বইটা যে মানুষকে বন্ধু বানানো বা অন্যকে ইনফ্লুয়েন্স করা, সেটা আপনার বিজনেসের জায়গায় যেমন গুরুত্ব যেটা বললেন, এর বাইরেও কি ফ্যামিলি বলেন বা অন্য জায়গাও কি আপনি ইকুয়ালি এটা গুরুত্বপূর্ণ মনে করেন? অবশ্যই, মানে এটা হচ্ছে যে কমিউনিকেশন, কিন্তু মানুষ মনে করে যে আমি অর্গানাইজেশনে খুব ভালো হলাম বা আমি আমার যে একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়, হয়তো বাইরে আমাকে একটা রকম দেখছে, ফ্যামিলিতে আর এক রকম। এটা কিন্তু মানে আমার কাছে মনে হয় যে এটাও সেই জিনিসটা হাইলাইট করা আছে। এই যে আপনি বললেন, এই লেখক যখন বইটা লিখছেন একদম শুরুতে বলছেন যে উনি ওই সময় মানে 1936 সালের দিকে উনি বলছেন যে গত 35 বছরে আমেরিকাতে লক্ষ 2 লক্ষ বই বের হয়েছে, তো এর ভিতরে প্রতি 7টা হচ্ছে ফেইলিয়ার, একদম ভালো করতে পারেন নাই। তার মানে আমি হিসাব যদি ধরি 85% 90% ফেইলিয়ার, আর 10% বুক তারা হচ্ছে যে এক পারে চলছে, কোনো বুক থেকে কোনো পাবলিশার ব্যবসা করতে পারেন নাই। উনি ডাউট করছেন যে আমি কি আর একটা ফেইলিয়ারে অ্যাড করব, তখন উনি বলছেন না, এটা ফেল করবে না, কারণ আমি যখন অ্যাডাল্ট লার্নিং, উনি ডেল কার্নেগি পড়াতেন, মানে অ্যাডাল্ট বিভিন্ন জায়গায় পড়াতেন, তো উনি 5-6 বছর যাবৎ সেলফ হেল্প এবং কমিউনিকেশনের উপর বই খুঁজছিলেন, মানে সব জায়গায় গেছেন, যখন পান নাই তখন মনে করছেন যে এটা আমাকে ক্রিয়েট করতে হবে। তো এই জায়গায় আমি মনে করি ওনার গল্পের ভিতরে কিন্তু অনেক পার্সোনাল আছে, নট যে বিজনেস বা আমি পলিটিক্স, বিজনেস, সোশিও পলিটিক্স, ইকোনমিক্যাল ইস্যু, এগুলো তো আছে, কিন্তু ফ্যামিলি লাইফের অনেক এক্সাম্পল এখান থেকে আছে। সো ইটস ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর মেনটেন দ্য হিউম্যান রিলেশনশিপ, ফ্যামিলি, সোশ্যাল জায়গাটাতে। তো দর্শক, আমরা বইয়ের এখন সাবজেক্ট ম্যাটারে ঢুকবো, তার আগে আমরা একটা গ্রাউন্ড সেটিং করলাম, যেখানে এইটুকু হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মানুষকে ইনফ্লুয়েন্স করেন, কারণ মানুষের মধ্যে আমরা থাকি, মানুষকে নিয়েই আমরা চলি, মানুষকে দিয়েই আমরা আগাই। তো এই জন্য সেটা আমার ফ্যামিলির ভিতরে হোক, সেটা আমার বিজনেস অথবা আমার কর্মক্ষেত্রে হোক, সো এই প্রত্যেকটা জায়গায় আমি মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করে আমরা কালেকটিভলি একটা গোল অ্যাচিভ করতে পারি, সেটা ডেফিনেটলি প্রত্যেকের ইন্টারেস্টের জায়গা হওয়া উচিত। তো আমরা সেই ইন্টারেস্টের জায়গাটা নিয়ে আজকে কথা বলবো।
সো এখন বইয়ের ভিতরে আমার প্রথম প্রশ্ন, এই বইটা তো অনেক আইডিয়াজ আছে, তো একটা বইকে আমরা তখনই ভ্যালুয়েবল বলতে চাইবো সেটা হচ্ছে যে আমি যেটা ভাই জানি সেটাই বইতে পড়লাম, ঠিক আছে, আই ফিল গুড যে ভাই আমি ভাবছিলাম উনিও ভাবছে মিলে গেছে, বাট তার চেয়ে আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে যে যা আমি ভাবছি ভুল, দেন বইতে গিয়ে আমি ধাক্কা খাইলাম যে না এটা এইরকম না, এটা এরকম হওয়া উচিত। তো প্রথমে আমি এরকম অন্তত একটা দুইটা আইডিয়া আপনার থেকে শুনতে চাই বইতে আপনার ধাক্কা খাওয়া আইডিয়া যেটা আপনার পুরো চিন্তাধারাকে বদলায় দিয়েছে। জি, প্রথম যদি বলি ফার্স্ট পয়েন্ট লেসন যেটা, সেটা হচ্ছে বলছে ক্রিটিসিজম কথা। তো ওখানে কিন্তু ক্রিটিসিজম করার জন্য, হার্শ ক্রিটিসিজম না করার জন্য বলা হয়েছে। তো এখন আবার আমরা অন্য সেলফ হেল্প বই বা বিজনেস বুকে দেখি যে ইফ ইউ ক্যান নট অ্যাকাউন্টেবল সামওয়ান, যদি কাউকে আপনি অ্যাকাউন্টেবল না করতে পারেন তাহলে আপনি রেজাল্ট আনতে পারবেন না। তাহলে এখনকার লেখকরা অনেকেই বলছেন যে ইউ মাস্ট হ্যাভ টু ক্রিটিসাইজ, আপনি কিন্তু পয়েন্ট দিয়ে ডিফারেন্স যে আপনার কতটুকু অ্যাকচুয়াল ছিল, কি অ্যাচিভ হয়েছে। সো উনি বলছেন যে ক্রিটিসিজম করবেন না, তাহলে তো প্রথমেই মনে হয় একটা ডিলেমায় পড়ে গেলাম। ব্যাপারটা এরকমই মনে হয় যদি বাইরের থেকে দেখি, বাট যখন ইনডেপথে যাই তখন মনে হচ্ছে যে ক্রিটিসিজম করতে গেলেও আসলে যেটাকে বলে অবজেক্টকে করবেন নাকি সাবজেক্ট করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে ক্রিটিসিজম করবেন বাট অবভিয়াসলি প্রসেসকে, ব্যক্তিকে না ফার্স্ট। দেন হচ্ছে যে ক্রিটিসিজম করার ব্যাপারেও একটা ফর্মুলা যদি করতে হয়, উনি বলছেন যে না ক্রিটিসিজম করা ঠিক হবে না, যদি করতে হয় তাহলে উনি ফর্মুলা দিয়েছেন যে প্রথমে যখন ক্রিটিসিজম করছেন তখন আগে তাকে তার দুটো তিনটা ভালো গুণের কথা বলবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, তারপরে আপনি হচ্ছে যে তাকে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বলেন, এবং শেষ করার সময় আপনি আবার একটা তার ভালো গুণের কথা বলেন। স্যান্ডউইচ। জি জি জি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি একটা পয়েন্ট দেখে যে ক্রিটিসিজম করা যাবে না, বেশি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে। সো এখানে আমি আরেকটু পুশ করতে চাই, সেটা হলো যে ক্রিটিসাইজ করবেন না এটাতেই তো উনি অনেকগুলো উদাহরণ নিয়ে আসছেন, বিশেষ করে লিঙ্কনের এক্সাম্পল, সিভিল ওয়ারের সময় এক্সাম্পলটা আছেন। হ্যাঁ, তো ওই জায়গাটাতে যদি আমরা একটু এলাবোরেট করি, ওখানে তো উনি খুব শক্তভাবে বলছেন যে না ক্রিটিসাইজ করো না, এবং কাইন্ড অফ তো বই পড়ে মনে হবে যে উনি একদম সাইলেন্টই থাকতে বলছেন, তাই না? উনি কিন্তু ওইখানে আবার আপনি যেহেতু রাইট জায়গায় বলছেন, ক্রিটিসিজমের ক্ষেত্রে বলা আছে উনি কিন্তু প্রথম দিকে একটু ক্রিটিসিজম করতেন, মানে উনি কিন্তু খুবই সাকসেসফুল এক মানুষ, উনি কবিতা লিখতেন অথবা উনি উড়ো চিঠি লিখতেন, ধরেন মানুষের একটা পছন্দ হলো না, তো উনি এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে নেই, একজন প্রমিনেন্ট মানুষকে মাথায় নিয়ে উনি ক্রিটিসিজম করে একটা ওপেন চিঠি লিখছিলেন। এখন ওই ভদ্রলোক তাকে খুঁজতে খুঁজতে এসে বলছে যে আপনি এটা কেন করলেন, এখন যুদ্ধ করবে বলে, আর আমি একদম ডাইরেক্ট যুদ্ধ। তো ফাইনালি এর যুদ্ধটা হয়নি। এরপর থেকে কিন্তু আব্রাহাম লিঙ্কনের মাথায় একটা বড় ধাক্কা খেয়েছেন, এবং পরবর্তীকালে দেখা গেছে আপনি সিভিল ওয়ারের কথা বললেন, যখন ওনার সেনাবাহিনী প্রধানকে উনি বললেন যে আপনি এই ওদেরকে, আমাদের শত্রুপক্ষ আমাদের এরিয়াতে আসছে, তুমি অ্যাটাক করো, তো তখন ওনার যে আর্মি হেড উনি বলছেন যে এটা তো আসলে আপনার কাউন্সিলের একটা পারমিশন লাগবে, আমাদের সামরিক বাহিনীর যে কাউন্সিল ওখানে লাগবে। তো উনি সময় নিয়ে ফেললেন এবং শত্রুপক্ষ চলে গেলেন। এরপরে উনি কিন্তু ওনার সেনা প্রধানকে একটা লম্বা চিঠি লিখলেন খুবই ক্রিটিসাইজ করে। তো পরে লেখক বলছেন যে তাহলে আপনি বলেন তো তাহলে ওই যে সেনা প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সম্পর্কটা কেমন হবে। তো বলছে যে না আপনাদেরকে কষ্ট দিব না, কারণ এটা উনি চিঠিটা লিখে দেন নাই, পাঠান নাই। তো উনি পরবর্তীকালে দেখা যেত যে ম্যাক্সিমাম চিঠি লিখতেন, বাট উনি এটা ড্রয়ারে রেখে দিতেন, কারণ উনি বুঝতে পারছেন যে তখন উনি ইউ অ্যাটিটিউড ফলো করেছেন। উনি বলছেন যে না আমি তো এসি রুমে বসে লেটস সে হোয়াইট হাউসে বসে বা এখানে রাষ্ট্র পরিচালনা করছি, যুদ্ধের ফিল্ডে তো উনি আছেন, এবং এই যুদ্ধটা হলে যে কত ক্ষতি হতে পারতো এটা তো আমার থেকে রাইট টু বলছে। সো সেইটা কিন্তু সে পরবর্তীকালে চিঠি দেন এবং এই রিলেশনশিপটা টিকে গেছে। আদারওয়াইজ কিন্তু উনি যদি এখানে লেখক বলছেন যে আমেরিকানরা মনে করে যে ওই সব জায়গাগুলো যে আব্রাহাম লিঙ্কন একটু অ্যাগ্রেসিভ হতেন, এবং উনি যদি এটা কৌশলী না হতেন তাহলে হয়তো আমেরিকা এরকম টিকতো না, এরকম কথা আছে বইটাতে। সো তাহলে ওই যে ব্যালেন্সের জায়গাটাতে আবার আসে, আপনি যদিও কিছুটা বলেছেন, মানে কারণ আমাদের যে কোনো লেসন আমরা পড়লে তো এটা অ্যাপ্লাই করার জন্য রাইট আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। সো আমরা যখন বিজনেস ফেয়ারে আসি, একজন লোককে একটা কাজ করতে দিছি, ঠিকমতো করতে পারে নাই, এটা হয়েছে সেটা হয়েছে, সো তখন আমি তাকে ক্রিটিসাইজ যদি না করি, সো যেটা আপনি বলছেন যে প্রসেসকে ক্রিটিসাইজ করতে গেলে তো ব্যক্তি ক্রিটিসাইজ কাইন্ড অফ হয়েই যায়, কারণ সেই প্রসেসটা তার আন্ডারেই আছে। আর যদি সেখানে ক্রিটিসাইজ আমি নাই করি, ক্রিটিসাইজ না করে আমি জাস্ট ছেড়ে দিব, নাকি মানে জিনিসটাকে কিভাবে বলবো, ওই জায়গাটা যদি আরেকটু আপনি আপনার লাইফের কোনো যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকেও যদি একটু শেয়ার করেন যে ক্রিটিসিজমের তাহলে ব্যালেন্সটা আসলে কীভাবে বুঝবো। প্রথম হচ্ছে যে আমি এটা প্রতিনিয়ত ফেস করি, ধরেন আমি একজনকে প্রপারলি গাইড করছি, কথা বলছি, তারপর কাজ করছে না,
তখন তো অ্যানয়েড হয়ে যেতে হয় বা বিষয়টাকে তখন আর টলারেন্সের বাইরে চলে যেতে থাকে। যদি আমি কারেকশনের দিকে না নিই তাহলে তো এটা হচ্ছে না। বা আরেকটা কি বলা যেতে পারে যে ভাই আমেরিকান সোসাইটি একরকম, আমাদের লোকজন ওইরকম না, সেটাও কি কালচারাল কোনো ডিফারেন্স আছে কিনা? একদম, কারণ আমেরিকান কালচারে বলছে যে ওয়ার্ক লাইফে আপনার ওভারলোড এবং বসের সাথে রিলেশনশিপের কারণে 11% আমেরিকানরা কর্মজীবীরা আত্মহত্যা করে। বাংলাদেশে কেন নয়? বাংলাদেশে না করার কারণ হচ্ছে রিলিজিয়াস ভিউতে আমাদের না করা। আর আমি ওই জায়গাটাই অ্যাবসলিউটলি যায় না। যখন ধরেন আমাদের দেশের কালচারে কি বলে, স্পেশালি আমি কি ফলো করি, লেটসে আমি বুঝলাম যে সে গত 2 মাসে 2টা বড় ধরনের ভুল করেছে, যেহেতু আমি তার সুপারভাইজার, আমি যে অ্যাপ্রোচটা ফলো করি অবশ্যই আমরা ভুল করেছি, ইনক্লুডিং মি। বলছি যে আমরা ভুল করেছি কারণ ওর কাজের দায় দায়িত্ব আমার ভিতরে পড়ে, কারণ আমি হয়তো প্রথম ভুলের পরে বলি নেই, অথবা আমি ওটা খেয়াল করতে পারিনি, দ্বিতীয় ভুল করার পর আমি বলছি, তাহলে প্রথম ভুলের পরে আমাকে আরেকটু সময় দেওয়া দরকার ছিল। এখন আপনি বলতে পারেন তাহলে কি সবসময় এরকম হবে? নো। যদি এমন হয় যে সে আপনার সাথে চলবেই না, আপনার কাকে দিয়ে কাজ হচ্ছে না, আপনার রিলেশনশিপ রাখতে পারছেন না, তখনও কিন্তু একটা সলিউশন আছে যে আপনি তখন লাস্টে বলছেন যে আপনি যখন এক্সিটে যাবেন এনকারেজ করে দিবেন যে ইমপ্রুভমেন্ট এরিয়া বলে যে তোমার এই ইমপ্রুভমেন্ট আছে, হ্যাঁ এই জায়গায় তুমি ফোকাস করতে হবে। রেদার ওই যে আমরা যেটা বলি যে খুব ক্লিশেই হয় একটা কথা যে বোতলের খালি এবং ভরা, আমি কিন্তু আগে ভরা পার্টটাকে ফোকাস করে এই জায়গাগুলো ইমপ্রুভ করলে বোধহয় তোমার যে স্কিল আছে, মানে এখানে লেখক বলার চেষ্টা করছেন যে ওর স্কিলকে ফোকাস করে, যে তোমার যে স্কিল আছে, তোমার যে পটেনশিয়ালিটি আছে, তুমি যেরকম, এটা তো আসলে তোমার মতো এটা কাজটা হয়নি, তোমার কাজটা আরেকটু ভালো হবে। তখন কিন্তু এই যে আমি তাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করে তার ইমপ্রুভমেন্ট এরিয়া বলছে, সো দ্যাট ইজ সাজেস্টেড। এটা এক্স্যাক্টলি আমার প্র্যাকটিক্যালি মনে আছে। আমার খুব ক্লোজ একটা স্টুডেন্ট সাগর, ও এখন বড় কোম্পানি চালায়, কানাডাতে অফিস নিল। তো ও খুব অসাধারণ কাজ করে। তো ও আমাদের একটা কাজ করছে, আমার কাজটা তখন পছন্দ হয়েছিল না। সো এখন ওকে আমি জানি যে ও আবার আমাকে এত বেশি অ্যাডমায়ার করে, আমার কথাটাকে ও অনেক সিরিয়াসলি নিয়ে নেয়। আমি বলি সাগর কাজটা আপ টু দ্য মার্ক হয় নাই, তাহলে কেমন হয়? আমি জাস্ট বলছি সাগর কাজটা তোমার মাপের হয় নাই। এক্স্যাক্টলি এই কথাই বলতে চাচ্ছি, পারফেক্ট। হ্যাঁ, তো মানে দ্যাট ওয়াজ সো এনকারেজিং টু ইউ। সে এরপরে ঝাঁপায় পড়ছে যে টু প্রুভ হিমসেলফ। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু এই বইয়ের কনসেপ্টের 80% যে একটু নিজে, কারণ কি আমার কাছে মনে হচ্ছে অ্যাকাউন্টিং আমি পড়ি, অ্যাকাউন্টিং পড়ানোর সময় আমি বলি যে অ্যাকাউন্টিং ইজ কমন সেন্স। কমন সেন্স দিয়ে একজন বিজনেসম্যান যদি তার অ্যাকাউন্টেন্ট দরকার নেই, সে যেভাবে তার বুকস অফ অ্যাকাউন্টস রাখতে চাইবে 95% অ্যাকুরেট হবে। আর এইসব সেলফ ডেভেলপমেন্ট বই বা সেলফ হেল্প বই এর 90-95% চিন্তা করলে আপনার চিন্তার সাথে অটো মিলবে। আপনি রিলিজিয়াস ভিউ আনেন, আপনি সমাজে দেখেন যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে ফলো করেন, তাদের ভিতরে অ্যাক্টিভিটিগুলো আছে। এটা কেন তা আমরা পড়ি, কেন কথা বলি, টু ভ্যালিডেট ইট। আমি এটাকে আবার রিকনফার্ম করি যে না এটা ঠিক আছে, এবং লেখকের ভাষায় কিন্তু ধাক্কা লাগে। আমি কাজটা করছি, বাট লেখক যখন বলছে এই বইটা 2 কোটি 1.5 কোটি বেশি বিক্রি হয়েছে অফিসিয়াল ভার্সন, সো আরো তো অফিসিয়াল অনেক বিক্রি হচ্ছে, তার মানে এই বইটা আজকে 85 বছর ধরে স্টিল ভেরি রিলেভেন্ট, ভেরি পার্টিনেন্ট, এবং এই বইয়েরকে ইনফ্লুয়েন্স করে নেই। ধরেন সেলফ হেল্প বইয়ের কোন বইটা আপনি বলবেন যে এই বইটা ইনফ্লুয়েন্স করেন? এই বইয়ের পরের গুলো, আগের গুলো আর ডেফিনেটলি নট। এবং এই বইতে কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি সক্রেটিসের আইডিয়া নিয়ে কথা বলা হচ্ছে, মানে ইজ লাইক দ্যাট যে পৃথিবীর শুরু থেকেই যে একটা থট প্রসেস, হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলছে লেখক, কিন্তু বলছেন না আমি নতুন কোনো থট প্রসেস দিচ্ছি, একদম নতুন না। এবং পরের লেখকগুলো তো বেসিকগুলো, এটাকে জাস্ট একটু কনশাস লেয়ারে নিয়ে আসা। এক্স্যাক্টলি। তো আমরা প্রথম পয়েন্টের তাহলে এটা সামারি করতে পারি যে আমরা যখন মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই, জাস্ট আমি ক্রিটিসিজম করলাম হার্শলি, তাকে বললাম, তাতে না জিনিসটা সমাধান হয়, না জিনিসটা সামনে আগায়। রেদার আমরা যদি এটাকে একটা ব্যালেন্স ভিউতে যাই, যতটুকু তার ভুল ধরায় দেওয়া দরকার, বাট ক্রিটিসিজমের চেয়ে মোর পজিটিভ ওয়ার্ডস ইউজ করি, তাহলে আমি কাজটাও আমার হয়, অ্যান্ড দেন তাকে মোর ইনফ্লুয়েন্স করার একটা গ্রাউন্ড তৈরি হয়, রাইট? এক্স্যাক্টলি। সো ওকে, তো হোয়াট নেক্সট? আপনার এখানে তো অনেকগুলো আইডিয়া আছে, এরপরে কোন আইডিয়াটা শেয়ার করতে চান? এরপর হচ্ছে আপনাকে রিয়েল কিন ইন্টারেস্ট থাকতে হবে আপনার কাউন্টার পার্ট, কারণ আলটিমেটলি আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার সন্তান, যেমনি আপনার কাউন্টার পার্ট, তাদের ব্যাপারে আগ্রহ তৈরি করতে হবে। আপনার জুনিয়র, সরি আমি আরেকটা কোয়েশ্চেন মাথায় ছিল, ওইটার সাথে রিলেটেড বলে করতে ভুলে গেছি, ওটা একটু করে নিই তারপর এটাতে যাই। সেটা হচ্ছে যেহেতু আপনি প্যারেন্টিং নিয়ে বই লিখেছেন, তো ওই জন্য আমার মাথায় আসছিল বাচ্চাকে ক্রিটিসাইজ করার যে ইস্যু, বাচ্চারা প্রচুর এটা করছে, ওটা করছে, ওটা করছে, ওই জায়গাটাতে আপনি এই পুরো লেসনটাকে কিভাবে নেন? এই জায়গাটা আমি, আমার ওয়াইফ বলে যে তোমার এত প্রেশারে থাকো, তুমি অনেক অধৈর্য, বাট বাচ্চাদের ক্ষেত্রে তুমি অ্যাবসলিউটলি এত ধৈর্য আমি আমার দেখা কোনো পুরুষকে দেখিনি। এর কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আসলে বাচ্চাদের সাইকোলজি যদি বাচ্চাদের মতো বোঝার চেষ্টা না করা হয়, কারণ কোনো কিছুই কিন্তু রাইট রং না, এটা একটা ভিউয়ের ব্যাপার। ওর বয়সে ওই ভিউতে আমি যখনই দেখি যে আমার ছেলে
11 বছরে এটা চিন্তা করছে, 12 বছরে আমি ইমিডিয়েটলি চিন্তা করি আমার এজে তো আমি আরো অনেক উল্টাপাল্টা চিন্তা করেছি। তখন কিন্তু আমি চাচ্ছি যে তার একটা কারেকশন দরকার। তখন আমি বলাচ্ছি বাবা এটা এইভাবে করলে কেমন হয়, মানে জাস্ট টু মোটিভেট হিম, তাকে আস্ক করি তুমি এটা করছো, এটা এইভাবে করলে কেমন হয়, বা এটা না করে অল্টারনেটিভ সাজেস্ট করে। লেটস সে ওকে বলা হচ্ছে যে আইসক্রিম খাওয়া ইজ ভেরি প্রহিবিটেড, বা কোক ওকে একদম না করে দেওয়া হয়েছে। আমি বলি যে তুমি কি কোকের টেস্টটা কিভাবে পেতে পারো, বা তুমি কোকের যে খাওয়ার ইচ্ছা কোন অল্টারনেটিভ হতে পারে, ও নিজেই প্ল্যান করে কিন্তু অল্টারনেটিভ দেয়। সো এইটা আমার কাছে মনে হয় বলে যে এই লেসনটা আপনার ফ্যামিলি লাইফেও যথেষ্ট হেল্প করছে, রাইট? ওকে, সরি ভাই, আগে নেক্সট পয়েন্ট যেটা বলতেছিলেন। আচ্ছা, অন্যের বিষয় ইন্টারেস্ট, কি ইন্টারেস্ট। যেমন আমি দেখেছি যে আমি ফাইন্যান্সে দীর্ঘদিন কাজ করি, আলহামদুলিল্লাহ প্রাউডলি বলতে পারি যে 20টা ব্যাংকের এমডি আমার বাই নেমে চিনে এবং ফোন করে কথা বলে। আমি দেখেছি যে ওই ধরনের একজন ব্যাংকের এমডি, ব্যাংকের চেয়ারম্যান, একজন বিজনেস এন্টারপ্রেনিয়র, তার সাথে রিলেশন করতে গেলে আমি কি বুঝি আমার যে লার্নিং, এগুলো কিছুই ইনিশিয়ালি বলা ঠিক হবে না, হয়তো মাঝে মাঝে বলবো। অ্যাবসলিউটলি ওনার ইন্টারেস্ট। লেখক এই বইতে একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা এমন ছিল যে একজন এডওয়ার্ড নামে এক ভদ্রলোক, উনি হচ্ছে যে আমি স্কাউটিং করতাম এই জন্য ওনার নামটা মনে আছে। উনি হচ্ছে ওনার সময় সবচেয়েতে যে টাইগার ব্যাস, উডেন ব্যাস বলে, সবচেয়েতে পাওয়ারফুল, সবচেয়ে অল্প বয়সে স্কাউটের সবচেয়ে বড় ইয়ে পেয়েছেন। তো উনি স্কাউটের ইউরোপের সবচেয়ে বড় একটা মানে গ্যাদারিং হচ্ছে, আমরা যখন এশিয়া প্যাসিফিকে যেতাম, জাম্বুরিতে যেতাম, ওখানে উনি চাচ্ছিলেন যে ওনার টিমের একজন অন্তত যাক। তিনি একজন বিজনেসম্যান সিলেক্ট করলেন যিনি এই ধরনের বেনেভোলেন্ট কাজে বা সিএসআর অ্যাক্টিভিটিসে করেন। আমি ওই সময়ের কথা বলছি, 1920 সালের দিকে। তো তখন উনি একজন বিজনেসম্যানকে সিলেক্ট করলেন এবং ওই বিজনেসম্যানের উপর উনি প্রায় 7-10 দিন প্রচুর, এখনকার মতো তো সোশ্যাল মিডিয়া নেই, ওনার ওয়েবসাইট, ওনার পিআর গ্রুপ থেকে জানা, উনি জানতে পারলেন যে ওই ভদ্রলোকের ওই সময় $1 বিলিয়ন একটা চেক উনি ব্যাংকে দিয়েছিলেন। সো ব্যাংকে ওই টাকাটা, ওনার টাকা আছে কিন্তু ব্যাংকে ওই দিন ওই টাকাটা ছিল না, বা ব্যাংক হয়তো অ্যারেঞ্জ করতে পারেনি। তো ব্যাংক ওইটাকে বলছে যে মানে অ্যাকাউন্টের টাকা আছে বাট ওদের ওই ব্রাঞ্চে নাই। সো ওইটা ওনার জন্য প্রাউড ফিল করে। উনি কি করেছেন, ওই চেকটাকে আবার একটা ফ্রেমে বাঁধিয়ে ওনার রুমে রেখে দিয়েছেন। তো ওই এডওয়ার্ড কিন্তু এটা জানতে পারলেন যে উনি এটাকে ইন্টারেস্ট করে। তো উনি গিয়েছেন কেন দেখা করতে চাই, তো বলছেন আমার আপনার সাথে দেখা করাটাই মেইন উদ্দেশ্য। তারপরে ওইটা নিয়ে কথা বলছে যে আপনি তো এরকম, আমি শুনেছি এরকম ঘটনা, সবাই জানে। তো উনি দেখেন অনেকক্ষণ ধরে কথা বলছেন, কথা বলার পরে বলছেন যে আচ্ছা বলো তো তুমি কেন আসছিলা। বলছে যে আমার তো একটা স্কাউটে যাওয়া দরকার, ফ্রান্সে একটা প্রোগ্রাম হচ্ছে। তখন বলছে যে 5 জনকে উনি স্পন্সরশিপ করেছে, এবং শুধু না, বলছে যে ফ্রান্সে আমার বিজনেস অফিসের বিজনেস ম্যানেজারকে কার্ড দিয়ে দিচ্ছি। পরে ওই স্কাউট জাম্বরিতে উনি ভিজিট করছেন এবং শেষের দিনে উনি নিজে থেকে করছেন। উনি বলছেন যে শুধুমাত্র একজনের প্রতি কিন অনেস্ট ইন্টারেস্ট, আপনি দিয়ে তাকে ফ্ল্যাটারি করা শুরু করলেন, বা সে কিন্তু বুঝতে পারে মানুষ কিন্তু বোকা না, মানে আমি যেটা মনে করি। তো সেই জায়গাতে উনি কিন্তু অনেস্টলি ওনার উপর রিসার্চ করে গিয়েছেন। এরকম আরেকটা ঘটনা আছে, ল্যারি নামে একজন ছাত্র ছিল ডেল কার্নিগের। তো ল্যারির যেটা হয়েছিল, একটা টেলিফোন কোম্পানি, একজন কাস্টমার, উনি টেলিফোনের সার্ভিস পাচ্ছে না, যখনই ফোন তুলেন তখনই ডেড। প্রচণ্ড রেগে যে পরবর্তীকালে অনেক কমপ্লেন করেছে, ওনার কথা শুনেন নাই, না শুনে উনি পত্রপত্রিকাও বলছে যে এই কোম্পানি খুবই খারাপ, এই সেই বলে দিয়েছেন। পরবর্তীকালে লসও ইনফ্রিজমেন্ট করছে, মানে মামলা করেছেন। তখন ডেল কার্নিগের এক ছাত্র ল্যারি, ওকে নিয়োগ করা হয়েছে যে ওই অ্যাগ্রিভ কাস্টমারের সাথে কথা বলার জন্য। তো উনি 4 দিন মিটিং করেছে। প্রথম দিন 3 ঘন্টা শুধু শুনেছেন, মানে যত অভিযোগ যে তোমার কোম্পানি বাজে, এই সে, উনি একটা অ্যান্সার করেননি। দ্বিতীয় দিন আবার সময় দিয়েছেন। 4th ডে এসে উনি দেখছেন ওনারা কমপ্লেনের জায়গা নেই, এবং পরবর্তীকালে উনি ওনার মামলাও তুলে নিয়েছেন, যে বকেয়া বিল আটকে রেখেছিলেন সেটাও দিয়ে দিয়েছেন। তো এখানে বলছেন, ডেল কার্নিগি বলছেন যে এই যে ওর যে ব্যাপারটা কিন ইন্টারেস্ট ছিল, শুনেছেন ওনার কথা, ওনাকে মানুষ কিন্তু, আপনি যদি কাউকে ফোকাস করে তার কথা শুনেন, অ্যাক্টিভ লিসেনার হন, তাহলে, এবং এখানে একটা ফর্মুলা উনি বলেছেন যে আপনি কথা বলবেন ম্যাক্সিমাম 25%, 75% শুনবেন। আর আমাদের হিউম্যান অর্গানও কিন্তু মুখ একটা, কান দুটো, মানে এটা হয়, এটা কমন। আর একটু বলেছেন 75% শোনার চেষ্টা করুন অ্যাটলিস্ট, যেখানে সুপিরিয়রকে, আপনার পিয়ার গ্রুপ বা আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি, তখন 50-50 হতে পারে, বাট ইউ নেভার টক মোর, এটা উচিত না। হ্যাঁ, আপনি এটা বলতে বলতে আমার হচ্ছে মনে পড়লো, লাতে মেথড। এটা দর্শকদের জন্য হেল্পফুল হতে পারে এটাকে বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য। স্টারবাকস যে কফি, সারা পৃথিবীতে তো এখন গ্লোবালি তারা কফিতে নাম্বার 1 ব্র্যান্ড। ওদের একটা কফি আছে লাতে কফি, আমরা অনেকেই লাতে মকা। তো লাতেটা কিন্তু ওদের একটা ট্রেনিং এর অ্যাব্রিভিয়েশন, একটা ট্রেনিং ওরা দেয় লাতে, সেই নামে কফির নাম দিয়েছে, যাতে হচ্ছে যারা কফি সেল করে ওর সারাদিন ওর মনে পড়ে যে লাতে কি। তো
ওইটা হচ্ছে এরকম যে কোনো কাস্টমার খুব অ্যাংরি হয়ে আমাকে আসছে কমপ্লেন করতে, মোস্টলি আমরা কি করি তখন আমরা অ্যান্সার করতে চাই, না ভাই আপনার তো আপনি এটা কমপ্লেন করছেন বাট এই ব্যাপারটা তো এরকম না ওরকম, এটাতে লাভ হয় না। মোস্টলি সে আরও রেগে যাবে এবং সে আরও ঘায়াল করতে চাইবে, আরও যেটা মানে যুক্তির মধ্যেই পড়ে না এরকম অভিযোগও দিবে। তো স্টারবাকস ওরা হচ্ছে ওদের ট্রেনিংয়ের জন্য খুব বিখ্যাত, কারণ স্টারবাকসের এমপ্লয়ীদের মধ্যে এরকম প্রচুর আছে ড্রাগ অ্যাডিক্টেড এরকম সেরকম, এটা বলে লাইফ ট্রান্সফর্মিং, যে ওটা আসে তারপর ট্রেনিং হয় দেন হচ্ছে দে গেট মানে ট্রান্সফর্ম বি নিউ পারসন। সো ওই ট্রেনিংয়েরই একটা ট্রেনিং হচ্ছে লাতে ট্রেনিং। লাতের ইয়েটা হচ্ছে LATTE। তো সো লাতের প্রথম এল হচ্ছে লিসেন, বলে যে যদি কেউ প্রবলেম নিয়ে আসে কাস্টমার সবার আগে তোমার কাজ হচ্ছে একদম অ্যাটেন্টিভলি তুমি শোনো। তারপরের এ হচ্ছে অ্যাকনলেজ, তুমি অ্যাকনলেজ মুখেও করতে পারো বডি ল্যাঙ্গুয়েজও করতে পারো, সে কথা অভিযোগ দিচ্ছে আমি শুনতেছি বাট আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম যে আমি অ্যাগ্রি করতেছি না, বলছে না তুমি অ্যাকনলেজ করো, হ্যাঁ তুমি স্বীকার করো যে হ্যাঁ স্যার ঠিক আছে আপনি যেটা বলতেছেন ওয়েল ঠিক আছে, মুখে অথবা বডি ল্যাঙ্গুয়েজে। LA গেল, তারপর হচ্ছে টি ফর হচ্ছে টেক অ্যাকশন, এরপরে তুমি একটা অ্যাকশন নাও। কি অ্যাকশন নিব? যদি তার কমপ্লেন ভ্যালিড হয় যে আমার কফি এরকম হয়েছে সেরকম হয়েছে, ঠিক আছে স্যার আমি এটা রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে আমি এটা করতেছি। ইভেন ওখানে যদি ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কোনো ইস্যু নাও থাকে তো স্যার আমি আপনার জিনিসটাকে নোট করলাম অথবা আমি আমার ম্যানেজমেন্টকে জানাচ্ছি, মানে আমি একটা অ্যাকশন নিচ্ছি, প্রোঅ্যাক্টিভ অ্যাকশন এটা। এরপরে স্টেপ বলছে আরেকটা টি থ্যাঙ্কস, তাকে এখন থ্যাঙ্কস দাও যে আমরা খুবই গ্রেটফুল আপনি আমাদেরকে এই প্রবলেমটা জানাইছেন, দ্যাটস ওয়াই আমরা আমাদের ইমপ্রুভমেন্টের একটা স্কোপ খুঁজে পাচ্ছি। এরপরে লাস্টে একটা সেটা হচ্ছে এখন তুমি এক্সপ্লেইন করো, কেন এতক্ষণে ও ঠান্ডা হয়ে গেছে, হইতে পারে এতক্ষণ ধরে ও যে অভিযোগ দিছে অভিযোগের কোনো গ্রাউন্ডই নাই, জি নাও এখন তুমি এক্সপ্লেইন যদি করো সেটাকে অনেক ভালো অ্যাকসেপ্ট করবে। তো আমি যখন পড়ছি এবং আমাদের কাস্টমার কেয়ারেও আমি লাতেটা সবসময় বলি, সো যখন আপনি বলতেছেন এই জন্য আমি একটু কানেক্ট করলাম আর কি, যে লিসেন দেন, এবং এটা ফ্যামিলিতে হোক যে কোনো জায়গায় যে কেউ আমার উপর আক্রমণ নিয়ে আসছে অভিযোগ নিয়ে আসছে, আমি দেখছি যে ওয়ান্ডারফুলি কাজ করে। ফ্যান্টাস্টিক। এবং আমি আমার টেক অ্যাওয়ে ফ্রম দিস সেশন যে লাতে আমি আসলে জানতাম না, ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এটা আসলে মানে মিনিংফুল একটা ইয়ে। তো আমরা বইয়ের এরপরের যদি কোনো লেসন শেয়ার করতে চাই, এরপরে আমি ওই এটাকে লেখক অন্যভাবে বলছে, আমি আবার নিজের মতো করে ইয়েস বলছি। ইয়েস মানে হচ্ছে যে অ্যাকনলেজ করা। এটাও লেখক একটা চমৎকার ঘটনা বলছেন। উনি একটা বড় সেমিনার আয়োজন করেছেন ডেল কার্নেগি। তো এখানে প্রায় অনেক লোকের বুকিং হয়েছে, আমি নাম্বারটা মধ্যে স্পেসিফিক বলে নেই, হিউজ গ্যাদারিং, 3-4 হাজার লোক আসবেন আর কি গ্যাদারিংটা। তো উনি যখন সব কনফার্ম তখন হঠাৎ করে ওই হোটেলের মালিক ম্যানেজার ফোন করে বলছে, স্যার যে গতবার যে আপনি চার্জ দিয়েছিলেন যেটা কমপ্লিমেন্টারি ছিল, প্রথম সেশন খুব কম টাকা ছিল, এবার 3 টাইমস টাকা দেওয়া হচ্ছে। তো দেখছে যে এই প্রোগ্রাম আমার লস হয়ে যাবে। তো ও বলছে তখন যে গিয়েছে, যে বলছে যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর ওয়ার্ক ফর ইউর কোম্পানি, আপনি যেটা লাতে মডেলের মতোই ইয়েস, যে উনি অ্যাপ্রিসিয়েট করছেন যে আপনি যেটা করেছেন এটা তো আপনি ডেফিনেটলি আপনার অর্গানাইজেশনে ভালো। তখন কিন্তু উনি একবারও বলেন নাই, আর্গুমেন্টও করেন নাই যে আপনি ভুল বলছেন। আবার উনি যে একটু সাম সর্ট অফ অসহায় হয়ে গেছেন যে ওনার প্রোগ্রাম তো ডিক্লেয়ার করে ফেলছেন, ক্যান্সেল করা যাবে না, উনি দুটার কোনোটাই কিছু করেননি। উনি একটা বলে আমাকে একটা কাগজ দিবেন, কাগজ দিয়ে উনি বলছেন যে এটা করলে কি কি বেনিফিট হবে, না করলে কি কি ক্ষতি হবে। উনি বলছে যে তোমার এই হোটেলটা এখানে 5,000-4,000 লোক আসবে, তুমি চাইলে এটাকে মানে $1 মিলিয়ন খরচ করলেও এরকম পশ লোকজন পাবে না, বিভিন্ন এন্টারপ্রেনিয়াররা আসবে, সো এটা তুমি মিস করবা। তারপরে আমি এখানে যখন এই লিসেনিংটা করি তোমার হোটেলটা অটো প্রমোট হয়, আমি অন্য জায়গায় বলি, সো এরকম করে পজিটিভ জিনিসগুলো বলছে আর কী কী ক্ষতি হতে পারে লিখে দিয়েছে। তো এরপরে কিন্তু ওর ম্যানেজার রেসপন্স করেনি এবং উনি কিন্তু বলেনও নাই যে আগের টাকা রাখতে হবে বা কমাতে হবে। পরের দিন ফোন করে বলে, স্যার আপনার কোনো এডিশনাল অ্যামাউন্ট লাগবে না, যেটি আপনার ছিল ওটা দিলেই চলবে। এই যে ইনিশিয়ালি তাকে ইয়েস বললো যে না ইউ আর রাইট ইয়েস, এটাকে লেখক খুব হাইলাইট করছে, মানে তাকে ব্রেনকে প্রিপেয়ার করা। এবং এই জায়গাটাতে হ্যাঁ এটা আমার খুব পাওয়ারফুল লেসন, কারণ যারা অ্যাকচুয়ালি চিন্তার গভীরে যায় না তারা মনে করবে যে ভাই হ্যাঁ এটা তো ঠিক আছে বুঝি। এখানে একটা ইন্টারেস্টিং আমার টেকঅ্যাওয়ে আছে, যখন আমি এটা পড়ছি দেন ওই রিলেটেড সময় আমি আবার একটা নিউরোসায়েন্সের একটা জিনিস পড়তেছিলাম, ওখানে একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে যে মানুষের যেটা ফ্রন্টাল কর্টেক্স না মানে ব্রেনের যেটা কোর পার্ট, আদিম পার্ট, সো তার অ্যামিগডালা বা ভিতরের যে অংশটুকু যেটা মেইনলি ফাইট অ্যান্ড ফ্লাইটকে নিয়ন্ত্রণ করে। সো মানুষ ধরেন বনের ভিতরে গেছে, একটা বাঘ তাকে খেতে আসছে, খেতে আসলে তখন আমার তো সে আধ্যাত্মিক চিন্তা ওই সেই এগুলো না, আমার যে তখন হয় ওকে মারো
নাইলে তুমি পালাও, ওর থেকে বাঁচো। জি তখন এই মুড অ্যাক্টিভেট হয়। এই মুড যখন অ্যাক্টিভেটেড হয় তখন আমাদের ফ্রন্টাল কর্টেক্স, যেটা হলো উচ্চতর চিন্তাধারা, ওটা শাটডাউন হয়ে যায়। যে ভাই এখন তুমি বন্ধ থাকো, তোমার আর এইসব দরকার নাই। টোটাল ব্রেন তখন এঙ্গেজড হয়, টোটাল তার বডিকে অ্যাক্টিভেট করার জন্য, মারামারি করার জন্য, যে ওকে হয় ঘায়েল করতে হবে অথবা ওর থেকে বাঁচতে হবে। সো দিস ইজ ভেরি সিম্পল, বিকজ আল্লাহ তাআলা এইভাবে বানাইছেন যে মানুষ যদি এরকম ডেঞ্জারের মধ্যে পড়ে তখন তো ওই মুহূর্তে পৃথিবী কেন, কি হইলো, পৃথিবী পরিণতি, এই চিন্তা করার তো তুমি তখন বাঁচো নয়, ওকে ট্যাকেল করো। হ্যাঁ, মানুষ যখন ডিবেটে ঢুকে যায়, ইন্টারেস্টিংলি সেম ব্রেইনের সিচুয়েশন তৈরি হয়। মানে বাঘ খাইতে আসছে, তাইলে আমার ব্রেন যে মুডে যায়, কেউ আমাকে চ্যালেঞ্জে ফেলছে, আমার আইডিয়াকে চ্যালেঞ্জ করছে বা আমাকে ডিবেটে মানে ইনভাইট করছে, তখন অ্যাবসোলুটলি মানুষের এই যে ফ্রন্টাল কর্টেক্স, যেটা হচ্ছে মানে র্যাশনালিটি, মানে যৌক্তিক চিন্তাকে করে, হ্যান্ডেল করে, এটা আর কাজ করে না। যে কারণে এটা হয়, ডিবেটের একটা পর্যায়ে গিয়ে যদি এটা এক্সেলারেট হইতে থাকে, মানুষ তখন মারতে যায়। কেন মারতে যায়? ভাই ওর কথা পছন্দ নেই, তুমি কথা বলো, মারতেছো কেন? কারণ ওই যে ব্রেনের ওই মুড ওপেন হয়ে যায় যে হয় তুমি বাঁচো, নাহলে ওকে মাইরা ফেলো। হ্যাঁ, তো এটা ইটস ভেরি ইন্টারেস্টিং, যে কারণে ওই নিউরোসায়েন্সের ওই আন্ডারস্ট্যান্ডে তখন আমি কানেক্ট করলাম যে ইয়েস, দিস অ্যাবসলিউটলি রাইট, যে আমি যদি এখন ডিবেট উস্কে দেই, ও আমার কোনো পয়েন্ট নেই, ও র্যাশনালিটি কাজই করবে না। আমি যত ভালো কথা বলি, রেদার আমি ওকে যদি অ্যাগ্রিমেন্টে যাই, ওকে, সো তখন বেটার যে সে আমার র্যাশনাল থিঙ্কিংটা তার ঠিক থাকবে। এটাই তো দেখুন, একদম শুরুতে আমরা বলছিলাম না যে এটা 85 বছরের পুরনো বই, অনেক ঘটনা হয়তো রেলেভেন্সি নাই এখন হয়তো, কারণ কনটেক্সটটা ঠিক আছে এটা, কিন্তু ওর ঘটনাটা তো অনেক পুরনো হয়ে গেছে। যেমন এখানে অনেক জায়গায় রোজভেল্টের অনেক ঘটনা বলা আছে, কথা আছে, কিন্তু সেগুলো হয়তো এখনকার জেনারেশন দরকার হবে। কিন্তু আপনি যে কথাটা বলেন অ্যাবসলিউটলি, মানে এটা আমি তর্কে যাওয়া মানেই হচ্ছে যে স্পেশালি মানে তর্ক ইজ ভেরি, মানে এটা ডিট্রিমেন্টাল হয়ে যায়, ক্ষতিকারক হয়ে যায়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে মানুষজন কিন্তু মানে খুন হয়ে গেছে। এখনও যেটা হয় সিম্পল, আপনি দেখেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাগুলো দেখেন, অনলি ডিউ টু দ্য ডিসএগ্রিমেন্ট, এবং ডিসএগ্রিমেন্টকে ও যেভাবে অ্যাকনলেজ করলো প্রাইমারিলি, কাউকে যদি এখন শুনেন, আপনি যে ঘটনা বললেন বা আমি যেটা বললাম, শুধুমাত্র যদি লিসেনিং থাকে এবং সে যদি তার কষ্টের কথাটা বলতে পারে, একটা পর্যায়ে কিন্তু তার এটা এলিভেট হয়ে যায়, এটা কিন্তু তার থাকে না, এটা আর কি। হ্যাঁ, রাইট রাইট। মোস্ট অফ দ্য কেস আমরা দেখছি এইটি, মানে তার কথা যদি তাকে শোনা হয়, তাকে আমি চ্যালেঞ্জের মধ্যে না ফেলি, তার মাথায় এমনি ঠান্ডা হয়, তারপরে গিয়ে আপনি র্যাশনাল থিঙ্কিং এর ভিতরে যান। সো এই মুহূর্তে আমি নেক্সট কোন আইডিয়ার তুলনায় আমি বরং জানতে চাইবো যে এই বইয়ের আইডিয়াগুলা আপনার লাইফে প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় ইউজ করেছেন এবং সুফল পেয়েছেন, এরকম কোনো স্টোরি যদি একটু আপনি শেয়ার করতে চান, সেটা আপনার ফ্যামিলি লাইফে হোক, বিজনেস লাইফে হোক। জি, আমি দেখেছি যে এই বইটা যতবার পড়ি, এগুলো আসলে খুনি, মানে আসলে এত সিম্পল ঘটনা দেয়া এবং যেভাবে ব্যাখ্যা করা, ওখান থেকে রিয়েলি এটাকে যদি বারবার পড়ানো হয় এবং প্র্যাকটিসে চিন্তা না করা হয়, তাহলে কিন্তু আসলে এটা মিনিংফুল হয় না। আমি দেখেছি যে আমি অনেকবার এমন সিচুয়েশনে চলে গেছি যে ওই সময় আমার মানে রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে আমাদের আত্মীয়ের সঙ্গে, এবং সেই জায়গায় এই বইয়ের ফর্মুলা যে অনলি একটু ছাড় দেওয়ার মানসিকতা, একটু লিসেনিং করার ব্যাপারটা, এবং ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও দেখেছি, ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও যখন মানুষ খুব মানে বিপদে পড়ে যায়, যে আপনি বললেন যে তার তখন রেশনাল মাইন্ডটা কাজ করে না, সেই জায়গায় এসে অনলি থিং যে আপনি আসলে একটু প্যাসিভ মোডে চলে যাবেন। অ্যাটলিস্ট আপনি শুধু কথা বলবেন না, এটাও অনেকে বলে যে কথা অ্যাক্টিভ লিসেনিং হন, মানে অ্যান্সার করার জন্য না বলে শোনার জন্য বলে। আমাদের কিন্তু যদি খালি আজকে থেকে আমরা ডিসিশন নিই, এই বইয়ের কনটেক্সট বলেন বা সব জায়গায় বলেন যে আমি শুধু কথা শোনার জন্য শুনবো, অ্যান্সার করার জন্য নয়, তাহলে আমার ধারণা 80% প্রবলেম হয়ে যাবে। এটা আমার একটু অস্থিরতা কাজ করে। আমি একটু যেহেতু মাল্টিটাস্কিং টাইপ করি, যদিও মাল্টিটাস্কিং বলে কিছু নেই, একটা শেষ করে একটা করি, বাট ইজ ওয়ান কাইন্ড অফ সিরিজ। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমার হিউজ এজের সাথে সাথে আমাকে হেল্প করছে যে শুধুমাত্র অন্যটা শোনা এবং ইমিডিয়েট অ্যান্সার না দেওয়া। ইমিডিয়েট অ্যান্সার না দিলে আপনি 80% ঝামেলার থেকে, রিলেশনশিপ ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে, গ্রেট, অনেকের জন্য অনেক ভালো। আমি এখানে আপনার বলা আরেকটা পয়েন্ট, ওই জায়গাটা আমরা একটু দ্রুত চলে গেছি, সেটা হচ্ছে যে অন্যের বিষয়ে ইন্টারেস্ট, জেনুইন ইন্টারেস্ট। আপনি এক্সাম্পলও বলেছেন, আমি ওইটার একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল অথবা আপনার বিজনেসের জায়গা থেকে যদি আপনি কিছু এক্সাম্পল বলেন, আমাদেরকে শেয়ার করেন যে অন্যের বিষয়ে ইন্টারেস্ট, আমার জেনুইন ইন্টারেস্ট তাও বলেছেন। সো আমার দুইটা প্রশ্ন এখানে। সো অনেক সময় তো আমার জেনুইন ইন্টারেস্ট তৈরি নাও হতে পারে, এই লোকের সম্পর্কে আমি জানলাম, ধরেন আপনার কোম্পানিতে আমি একটা প্রেজেন্টেশন দিতে গেছি, সো আমার জেনুইন ইন্টারেস্ট তৈরি হওয়ার মতো আমি এলিমেন্ট পেলাম না,
তাহলে কি সামহাও এটা টুইকিং করে ইন্টারেস্টকে জেনুইন বানানো যায় কিনা। আর নাম্বার 2, এই জেনুইন ইন্টারেস্টটা শো করার আপনার লাইফের কোনো এক্সাম্পল অথবা আপনার দেখা এক্সাম্পল যদি বলেন কন্টেম্পোরারি, যেটা মানুষ রিলেট করতে পারে। একদমই করতে পারবো। সেটা হচ্ছে যে রিসেন্টলি অনেকগুলো এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। সেটা হচ্ছে এরকম যে যেহেতু এখন আমরা এন্টারপ্রেনিয়রশিপ শুরু করেছি, আমি দেখেছি যে যাকে আমি মনে করছি যে ওনার সাথে আমার বিজনেস পসিবিলিটিস আছে, ওনার ব্যাপারে যদি আমি আগ্রহ দেখাই, এবং সেটা কিন্তু একদিনেই না যে আমি সব কিছু বলে ফেললাম, এবং উনি যদি বুঝতে পারেন যে আসলে আমি এটা টার্গেট করে করছি, তাহলে উল্টা হিতে বিপরীত হতে পারে। তার মানে অ্যাবসলিউট জেনুইন ইন্টারেস্ট। আর আপনি যে কোশ্চেনটা বলছেন, আমরা আসলে সবসময় শর্ট টার্মে দেখি, মানে কাছের ভালোটা দেখি, এর এগেনস্টে যে দূরের কোনো অপরচুনিটি আছে বা থ্রেট আছে দেখার চেষ্টা করি না। ফলে হয় কি, হয়তো তাড়াহুড়ো করে রিসার্চ করি। এখানে আসলে সময় দেওয়ার একটা বিষয় আছে। এবং আমি যেটা করি, আমি আপনাকে একদম বলতেই পারি যে আমি যে কোনো আমার সুপিরিয়র যার সাথে আমার প্রয়োজন আছে, এবং আপনি জানেন যে যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করি টু কালেক্ট ইয়েস, আমি আসলে ইয়েস পছন্দ করি। আপনাকে নো বললে কিন্তু আপনি রেগে যান, এটাই স্বাভাবিক। এবং ইয়েস করার জন্য কিন্তু আপনার কাউন্টার পার্ট দায়ী না, এটা ইয়েস হবে কি নো হবে, ইটস ডিপেন্ড অন ইউ। আপনি যদি প্রপার এক্সারসাইজ করেন, আমি বলবো যে 80% টাইমে হচ্ছে আপনি সাকসেসফুল হতে পারবেন, যদি জেনুইনলি ইন্টারেস্টেড হন। আর যদি এমন হয় যে ওনার আসলে জেনুইন ইন্টারেস্টের কোনো জায়গাও নেই, এটা আসলে খুব রেয়ার। আমার মনে হয় যে প্রত্যেকেরই কিছু না কিছু আছে, মানে মানুষ যেমনি ডেভিলও হতে পারে না, আবার যেমনি ফ্রেস্তা হতে পারে না। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এখানে এনাফ রিসার্চ করে টাইমটা দেওয়া কারণ আপনার তো প্রয়োজন আছে। আপনি ধরেন একটা সেলস পিপলের পার্সপেক্টিভ থেকে যদি একটু বলেন, ধরেন আপনার কাছে কোন একটা সেলস পিপল আসছে, হ্যাঁ, আপনাকে কিছু একটা বিক্রি করার জন্য, ফর এক্সাম্পল যে ভাই আপনার অ্যাকাউন্টিং এর এরকম একটা সফটওয়্যার আমরা বেচি, হোয়াট এভার, তার জায়গা থেকে যদি একটু বলেন কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন। একদম চমৎকার উদাহরণ বলি আপনাকে। ব্যাংকিং ব্যবস্থাপনায় প্রতি 5-6 বছর পরে বায়ার সেলার মার্কেট হয়। অর্থাৎ কখনো কখনো ব্যাংকে এক্সেস লিকুইডিটি থাকে, তখন ব্যাংকের যারা পিয়ার মেনটেন করে তারা অ্যাগ্রেসিভ হয়ে বিভিন্ন জায়গায় ভিজিট করে। আবার কখনো কখনো উল্টা হয়। এখন যেমন আমরা যারা বিজনেস করি, ব্যাংকের কাছে আমাদের যেতে হয়, কারণ এখন মনিটারি সিস্টেম একটু মানে একটু টানাপোড়েন চলছে, ঝামেলা চলছে। তো আমি 4-5 বছর আগে একটা ব্যাংকের মানে পিয়ারের হেড, উনি ইজ এ কর্পোরেট হেড, উনি আমাকে বলছেন, আমি মতিঝিলে আমাদের সিটি সেন্টার অফিস থেকে আমি এসএসজির অফিসে যাব 5 বছর আগে। তো উনি বলছেন যে আমি অমুক বলছি যে আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। আমি বলছি ভাই কিছু মনে করেন না, এখনকার এমন সিজন প্রতিদিনই বিভিন্ন ব্যাংক থেকে ফোন আসে, আর আমাদের এই মুহূর্তে নিড নেই। উনি আমাকে একটা খুব ফানি কথা বলছেন, বলেন যে আপনি আমাকে সুযোগ দেন, আমাকে লোন নেন অথবা চাকরি দেন। বলেছেন খুব পশভাবে, মানে আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, বলার প্রেজেন্টেশন আমাকে বিমোহিত করছে। এবং মজার ব্যাপার কি জানেন, ওই দিনে ওনার সাথে মিটিং করছে, 7 দিনের ভিতরে আমরা একটা 60-65 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। এই যে উনি আমার সম্পর্কে জেনেছেন যে আমি এই ধরনের ইন্টারেস্টিং মানুষের, আমি পশনেস পছন্দ করি, মানুষের প্রেজেন্টেশন, মানুষের হিউম্যান ইন্টারাকশনটা এনাফ করছেন। এবং উনি কিন্তু ওই জায়গাটাতে কিন্তু বলেছেন যে জানে যে আমি একটু হিউম্যান গ্রাউন্ডে দেখি, ওনার সিম্পল, কিন্তু অনেক সিনিয়র, আমি তখন বুঝি না, আমি মনে করছি জুনিয়র কোনো অফিসার, কারণ প্রথম ফোন আসছে তার, আমাদের তো পাবলিক নাম্বার থাকে আমাদের ডাইরেক্টরিতে। উনি বলছেন যে আইদার আপনি আমাকে একটু সুযোগ দেন অথবা চাকরি দেন, আমি যদি এটা আপনাকে না করতে পারি, আমার টার্গেট ফিল হবে, আমি চাকরি দেবো। পরে দেখা করে দেখি উনি গল্ফও খেলেন, সিনিয়র প্রফেশনাল সব ঠিক আছে, বাট এরপর থেকে এই গল্পটা সবাইকে বলি। রিসেন্টলি তার সাথে দেখা হয়েছে, আমি বলছিলাম যে আপনার ওইটা আমার মাথায় রয়ে গেছে, যে আপনি যেভাবে আমাকে আমার হিউম্যান সাইকোলজিকে খেলছেন, আমি কিন্তু আপনাকে বাধ্য হয়েছি ওই দিনই মিটিং করার, এবং আপনি কিন্তু ম্যাটেরিয়ালাইজ করছেন উইদিন 7 days। আসলে এটা আমার মনে হয় যে এটা সম্ভব, মানে মানুষ পারে, এটা করে আর কি, প্র্যাকটিসটা আছে। ওকে, সো আমরা এখন ধরেন অলরেডি তো অনেকগুলো লেসন আমরা এখানে করেছি। সো এই বইয়ের ভিতরে অ্যাকচুয়ালি অনেকগুলো আইডিয়া আছে, তো আমরা এখন যদি একটু শেষের দিকে যাই, আমি ওখান থেকে যদি আপনি কিছু, আমি ছোটখাটো কয়েকটা জিনিস একবারে বলি। যেমন একটা হচ্ছে যে কাউকে ডাইরেক্ট অর্ডার না করে কোশ্চেন করার ব্যাপারে বলা হয়েছে। ধরেন আমি যদি আমার কলিগকে বলি তুমি এটা করো, তাহলে সে কিন্তু অর্ডার হিসেবে নেয়। আর আমি যদি বলি যে এটা করতে পারো বা এটা করা যায় কিনা, অথবা আমি যদি বলি লেটস সে, আমি রিসেন্টলি একটা কথা বলি, আমরা একটা আইএফআরএস এর একটা ট্রেনিং সেন্টার আছে, তো এখানে আমরা কোর্স অফার করি। তো একটা সেশনে আমার ফিজ নিয়ে কথা হচ্ছিল, পার্টিসিপেট হচ্ছিল 100-র উপরে। তো আমি তাকে দুটো অল্টারনেটিভ দিলাম যে এই ফিটা কি 15,000 হওয়া উচিত। আমি ডিসিশন নিতে পারছি না, আমি জাস্ট মজা করে বলছিলাম যে আই ক্যান নট টেক এ ডিসিশন, যে তুমি এখানে 15 হওয়া উচিত নাকি 20 হওয়া উচিত, কোনটা হলে বেটার হয়, কোনটা আমি আপনার হেল্প চাচ্ছি। ওখানে যে লিডার, যে একটু ইনফ্লুয়েন্স করছে, ধরেন অনেক কথা বলছে, তো
ও হয়তো আমি এটা না বললে কিন্তু সে 5,000 বলবো, লেটস সে সে কিন্তু অ্যাঙ্করিং করছে এবং সে কিন্তু বলছে এটা 15 হওয়া উচিত। এখন যারা এটা ফি পে করবে তাদের ভিতর থেকে একজন বলছে যে আমি 15,000 টাকা শুড বি দ্য ফিস, তাহলে কিন্তু আমার ছিল যে না আমি এটা 12,000 টাকা হলে হবে। এই যে তাকে ডিসিশন নেয়ার, আমার ডিসিশন তার মুখ থেকে বের করলাম, এই জন্য বলা হচ্ছে আপনি অর্ডার না করে বা আপনি একটা কিছু চাপিয়ে না দিয়ে কাউন্টার পার্ট থেকে এটা নিতে পারেন, এটা একটা ভালো লার্নিং মনে হচ্ছে। আর একটা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনি কোনো ভুল করলে নিজে অ্যাকনোলেজ করেন এবং অন্যের ভুলকে ডাইরেক্ট বলেন না, এটা একটা মানে দুইটা কনসেপ্ট একসাথে বললাম। সেটা হয় আমি অতীতে অনেকবার দেখেছি যে বড় ভুল করে ফেলেছি, স্পেশালি ফাইন্যান্সে কাজ করি। লেটসে আমি যে অর্গানাইজেশনে কাজ করতাম উনি বলছে যে পৃথিবী উল্টে যাবে কোনো সমস্যা নেই, বাট যদি কখনো চেক বাউন্স করে যে কোনো কারণে এইটা আমি কাউকে ক্ষমা করবো না। ওনার একটা প্রিন্সিপাল যে না করতে চান না, উনি মনে করে যে হিউজ রেপুটেশনাল রিস্ক হয়ে যাবে। তো এটা হয়েছে একদম কারোর কারণে না, যে ওনার যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারটা দেশের বাইরে থাকার কারণে কনফার্ম করতে পারেনি, ফাইনালি এটা মিস করছে। উনি দেশের বাইরে ছিল, আমি ফোন করে বলছি একটা অনেক বড় ভুল করে ফেলেছি, এবং আমার মনে হয় এইটার কারণেই এই লজিকেই হচ্ছে আমার এখানে চাকরি করা ঠিক হবে না। এবং বলে টলে মোটামুটি কিন্তু আমি দেখেছি যে কাউকে যদি আপনি নিজে অ্যাডমিট করেন এবং নিজে যদি বলেন যে আমি ভুল করে ফেলছি, তখন উল্টা না এটা কি আছে ঠিক আছে, বাট ওনার ইনস্ট্রাকশন ছিল যে চরম একটা মানে উনি এটা নিয়ে করবেন। তো আসলে অ্যাকনোলেজ করা, একই সঙ্গে আপনি যখন আপনার সাবঅর্ডিনেট বা আপনার পিয়ার গ্রুপে কথা বলবেন তখন কাউকে সরাসরি রং না বলে তাকে দিয়ে অ্যাকনোলেজ করানো, যে কনটেক্সট তৈরি করা যে এই জিনিসটা করছে এটা কি আমাদের করা ঠিক হলো, এবং উই ওয়ার্ডটা রেদার ও তখন বলে না স্যার আমার এটা ভুল হয়ে গেছে, আমি মনে হয় এটা আর করবো না, এটা এরকম। এবং ডেফিনেটলি লাস্ট ওয়ান যদি বলি এনকারেজ করাটা ইজ সব জায়গায়। আপনি অ্যাপ্রিসিয়েশন না করে ওই যেমন বললাম যে ক্রিটিসাইজও করতে হবে, একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আবার এনকারেজমেন্ট থাকতে হবে, এবং সেই জায়গায় মোটিভেশন ছাড়া, যেমন এই বইতেও বলা আছে কনসেপ্টে যেটা বলা হচ্ছে যে কুইক মিটিং, স্ট্যান্ডিং মিটিং বলে, যে আমি এটা প্র্যাকটিস করি এই বই থেকে নেওয়ার পরে, যে অফিসে যা আমাদের ফাইন্যান্স টিমের যখন যে একসাথেই কাজ করতে টিমে, ওখানে দাঁড়িয়ে 4-5 মিনিট একটু ওদের সাথে কথা বলা এবং ওদেরটা শোনা, বাসার ফ্যামিলির ব্যাপারে আগ্রহ প্রকাশ করা, বাচ্চাটা কোন স্কুলে পড়ে। এবং আমি চেষ্টা করেছি আর একটা কাজ করি যে কয়টা বাচ্চা কোথায় পড়ে কি নাম, এটা খুব রিগোরাসলি চেষ্টা করি, এবং আমি ওটা লিখে রাখি। ওর একটা প্রত্যেকের আমার যাদের সাথে কাজ থাকে ওদের নামের শেষে নাম মনে রাখা নিয়ে তো এখানে জি ওইটা আমি চেষ্টা করি, কারণ মানুষের নাম খুবই, এটাও একটা মানে আরেকজন যে এন্ড্রিউ কার্নিগের একটা ঘটনা আছে, আমি ভুলে গেছিলাম বলতে। এন্ড্রিউ কার্নিগি যখন স্টিল ইন্ডাস্ট্রির একটা টাইকুন ছিলেন, ওখানে কিন্তু উনি যখন একটা রেল প্রজেক্টের ব্যাপারে, তখন উনি দেখছেন যে দুজন রাইভাল কম্পিটিশনে যে এটার প্রাইস কাট হচ্ছে, তো উনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন, বললেন যে কাউন্টার পার্টকে বললো আসলে আমরা জেভি করে কাজটা করি, তো ইমিডিয়েটলি বলছে নামটা কি হবে, তখন বলছে যে আপনার কোম্পানির নাম হবে। তখন উনি কিন্তু এক কথা রাজি হয়ে গেছেন। আপনি একটা ভালো পয়েন্ট মনে করেছেন, মানুষের নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা আরেকটা ভুল কাজ করি, মানুষের নাম রং স্পেলিং করি, রং প্রনাউন্স করি। যেমন আমার নাম শফিকুল আলম, আমি একদম অনেস্টলি বলি, অনেকেই কমন ফরম্যাটে শফিকুল ইসলাম বলে, অনেকে আমি টিভি প্রোগ্রামে দেখেছি এটা ভুল করে ফেলে, আমি কষ্ট পাই এটা, মানে এটা ইয়ে থাকতে হয়, আমি বেশ কষ্ট পাই এটা, সরি টু সে, এটা অন্যরা নিশ্চয়ই পায় সাইকোলজি। তো দিস ইজ মানে আমার মনে হয় যে এটা নিয়ে বললে প্রায় 300-290 বা 91 পাতার বই, এবং প্রত্যেকটা পাতার থেকে হয়তো একটা গল্প বলা যায়। তো এই কারণে আসলে মানে খুব ভালো স্টোরি টেলিং আছে, মানে পড়তে আসলে মজা লাগে যে এত স্টোরির মধ্যে দিয়ে লেখা। জি জি ট্রু। সো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলে নিতে চাই। আমরা এখানে অনেকগুলো আইডিয়া শুনতেছি, সো বই পড়াটা কেন ইম্পর্টেন্ট এই কথাগুলো আমাদেরকে একটু ঘুরে ঘুরে বলতে হবে। কারণ হচ্ছে যে আমি জাস্ট একটা আইডিয়া শুনলাম যে ভাই নাম মনে রাখতে হবে, হ্যাঁ, এইটুকু শুনলে একটা মানুষের এটা মানে পালন করার বা তার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার যতটুকু তার মোটিভেশন তৈরি হবে, আর এইটা নিয়ে যখন আমি কয়েক পাতা ধরে পড়বো, বেশ লম্বা সময় ধরে এটা নিয়ে আমি চিন্তা করব, তখন কিন্তু ব্রেনের ভিতরে সেট হবে। সো এই জন্য আমরা বলি যে আমাদের এই প্রোগ্রাম কিন্তু অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে যদি সে এই টুকরা টুকরা আলোচনা থেকে মনে করে ওয়েল আমি বুঝে গেছি বইতে কি আছে, তাহলে অ্যাকচুয়ালি জাস্ট কিছু ইনফরমেশন জানা হইলো, আপনি সেই ইনফরমেশন এখানে সেনে বলে কিছু ভাব নিলেন, বাট এটা আমাদের পারপাস না। আমাদের পারপাস মানুষজন এই যে লেজেন্ডারি বইগুলো আছে এখান থেকে লেসনগুলো তার লাইফে ইমপ্লিমেন্ট করুক। ইমপ্লিমেন্ট করতে হলে কিন্তু একটা ডিপ জার্নির মধ্যে ঢুকতে হবে, একটা জিনিস নিয়ে লম্বা সময় কাটাতে হবে, ব্রেনের ভিতরে এটা অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিতে হবে, এটা কন্টেমপ্লেট করতে হবে। তো এই জন্য আমাদের রিকোয়েস্ট যে আমাদের এই টুকরা টুকরা আইডিয়াগুলা জাস্ট পারপাসটা হচ্ছে আপনাকে জাস্ট ইন্টারেস্টেড করা, বাট আপনি যদি রিয়েল বেনিফিট পেতে চান ইউ মাস্ট গো থ্রু দ্য বুক, এবং জাস্ট পড়ে ফেলা না, এটা নিয়ে চিন্তা করা,
অ্যান্ড মোস্টলি চিন্তা করার মাধ্যমে মোটিভেশন তৈরি করা, সো দ্যাট ইউ গেট ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট ইন ইউর লাইফ। কি শফিক ভাই ভুল বললাম কিনা? অ্যাবসলিউটলি আসলে ওই যে একটা কথা আসে না যে আসলে আমরা শর্টকাট খুঁজি সবকিছু। আসলে পৃথিবীতে আমার মনে হয় যে সবচেয়ে বোকা তারা যারা হচ্ছে যে তিনটা জিনিস পারে না, সেটা হচ্ছে যে নিজেকে আপডেট করতে পারে না, অর্থাৎ আনলার্ন করতে পারে না। আর একটা কাজ পারে না, সেটা হচ্ছে যে খুব দ্রুত অ্যাকমপ্লিশড হয়ে যায়, যে আমি তো অনেক জেনে ফেলছি, অনেক পড়ে ফেলছি। এই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, যে এই ক্ষুধাটা থাকা এবং কন্টিনিউয়াসলি লেগে থাকা। আসলে এই বইটা যদি আমি আবারও পড়ি 1 মাস পরে, মনে হবে যে আরও একটা ঘটনা হয়তো আমি আগের বার মিস করে ফেলছি বা রিলেট করতে পারিনি। এই ধরনের বইগুলো খুব বেশি যে আছে আমাদের আশেপাশে, তারা মানে 100 বছর ধরে ফান্ডামেন্টাল বইগুলো অ্যাটলিস্ট নিজে পড়া উচিত, র্যাদার কোনো কুইক বুক রিভিউ অথবা শর্ট এইগুলোতে না যে নিজে পড়লে যেটা হয় যে, এই যেমন আপনি যখন একটা ঘটনা বললেন, আমার কিন্তু আরেকটা রিলেটেড মনে হচ্ছে, কারণ এটা তো আসলে মনে রাখা ওইভাবে সামারি করতে যে যিনি করছেন উনিও হয়তো দু একটা ভেরি ইম্পর্টেন্ট লেসন, আমি হয়তো এই ডিসকাশনে একটা ওনার কনসেপ্টটা ফেলে গেছি যেটা ওনার জন্য মোর রিলেভেন্ট হবে। আমি তো একটা সময় নিয়ে আমার মতো করে বলছি, এবং আমার পার্সপেক্টিভ আর ওই রিডারের পার্সপেক্টিভ নাও এক হতে পারে। সো এই জন্য নিজে এটা পড়লে আমার মনে হয় বেটার বেনিফিট পাবে। তো আমরা শেষ দিকে চলে আসছি অলমোস্ট। সো আমাদের একটা ঘোষণা যেটা ছিল সেটা আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক পর্বের ভিতর মতোই আজকের পর্বেও যে এই বইটা নিয়ে আমরা যে ডিসকাস করলাম, এখান থেকে আপনার কি টেক হয়ে, আপনি এখান থেকে কি নিলেন, কি বুঝলেন বা কি শিখলেন, এটা যারা সুন্দর করে আমাদের কমেন্টসে রিভিউ আকারে লিখবেন, তাদের মধ্যে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব। সো এই জন্য আমরা চাই যে আপনারা আমাদের পুরো লেকচার যে আলোচনা কনভারসেশন, এটাকে আপনারা মনোযোগ দিয়ে শুনে আপনাদের মতামতগুলো অথবা আপনাদের রিভিউটাকে সুন্দর করে লেখেন। সো আর এখন আমি আপনার থেকে এনি কনক্লুডিং রিমার্ক রিগার্ডিং দিস বুক বা ওভারঅল কোনো টেকওয়ে যদি আপনার থাকে। আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে আসলে অন্যকে ইম্পর্টেন্স দিতে হবে, এটা রিলিজিয়াস ভিউতে। আপনি সব জায়গায় এমনি যদি বলেন যে সমাজ ব্যবস্থাপনায় আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা নিজেকে পছন্দ করি। ধরেন লেটস সে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, মানে সেই জায়গায় হয়তো আমার ওইটা নিয়ে রেদার কথা না হতো, আমার মনে করেন হেডেক হচ্ছে অথবা মাথা ব্যথা করছে, মানুষ ওইটাকে মনে করে। সো নিজেকে যেহেতু ইম্পর্টেন্ট মনে করে, সেই কারণে যখন মানুষের এই ইম্পর্টেন্সকে আপনি ক্যাপিটালাইজ করতে চান, সো আমার মনে হয় যে মানুষের সাথে রিলেশনশিপ করা এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট, যেটাকে ইনটেনজিবল অ্যাসেট বলেন। এবং সেই জায়গাকে মানুষকে মানুষের মতো করে চিন্তা করা এবং তাকে ভ্যালু দেয়া। যদি ভ্যালু আপনি কিন্তু তখন কিন্তু এটাকে ওই যে বলে না ফেক ইট টিল মেক ইট, ওটা করতে হয় না। আপনি নিজের থেকেই মনে করছেন ইউ আর হাম্বল, অন্যরা আপনার থেকে বেটার, কোনো না কোনো কোয়ালিটি আপনার থেকে বেটার, তাহলেই কিন্তু অন্যের ব্যাপারে রেসপেক্টটা কাজ করবে। তখন কিন্তু অভিনয়টা করতে হবে না, আমার তো তার থেকে কিছু শেখার আছে। ওকে, এটাই আমার লাস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শফিক ভাই। সো আমরা আজকে এই বইটা নিয়ে আলাপ করলাম। সো আমাদের এই বই কথার যে পর্বগুলো হচ্ছে, আমরা জানি না আপনাদের কেমন লাগছে বা আদৌ এখান থেকে আপনাদের কোনো বেনিফিট হচ্ছে কিনা। সো এই পর্বে এটার জন্য কোনো পুরস্কার নাই, আমরা খুশি হব আপনারা যদি ওভারঅল আমাদের বই কথা পর্বগুলো নিয়েও কিছু কমেন্ট করেন এবং কোনো সাজেশন থাকে, কোনো বিশেষ করে গঠনমূলক সাজেশন, যে আমাদের এই পর্বগুলোকে আমরা কি করলে আপনাদের জন্য আরও বেশি ভালো, উপযোগী অথবা এটা আরও মিনিংফুল হয়, সেই পরামর্শগুলো আপনারা দিবেন, এটা আমরা চাই। আর বই পড়া একটা হ্যাবিট, যে হ্যাবিটটা আমাদের অ্যাকচুয়ালি মিনিংফুল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি যে বইয়ের গভীরতায় যাওয়া, বইটাকে নিয়ে চিন্তা করা এবং লাইফে ইমপ্লিমেন্ট করা। সো আমি বইয়ের পরে বই পড়লাম বাট আমি কিছু ইমপ্লিমেন্ট করলাম না, তাহলে কিন্তু আসলে খুব বেশি জাস্ট এন্টারটেনমেন্ট হলো, খুব বেশি কিছু হলো না। তো এই জন্য আমরা চাই যে বাংলাদেশে এমন একটা গ্রুপ অফ পিপল অ্যাটলিস্ট গ্রো করুক, যারা শর্টকাটে না, কারণ শর্টকাটে কোনো সাস্টেনেবল জিনিস হয় না। সো একটা জিনিসের ডেপথে যাওয়া এবং একটা জিনিসকে প্রোঅ্যাক্টিভলি নিজের মধ্যে ধারণ করে একটা প্রোগ্রেসিভ কিছু করার জন্য একটা তাড়না তৈরি করা ভিতরে, তো সেইটা আমাদের টার্গেট এবং আপনাদের মধ্যেও সেই তাড়না তৈরি হোক, সেটাই আমাদের প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রামটার নাম বই কথা ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমি কিন্তু এটা সাবস্ক্রাইব করেছি, কারণ কি এটা কিন্তু এখানে আসবো বা এরকম কোনো মাথা ছিল না বেশ আগে। আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের উদ্যোগগুলোর সাথে যদি আপনারা থাকেন, আপনাদের সেলফ লার্নিংয়ের একটা অপরচুনিটি তৈরি হবে। তার মানে হচ্ছে যে এরকম যে এই বইয়ের কিন্তু 1 ঘন্টায় পুরোটা বলতে পারলো না, ক্লুটা তো পেলো, মানে কোথায় যেতে হবে, কোন বইটা পড়তে হবে। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং আমার মনে হয় এটা আপনাদের কাজে দিবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শফিক ভাই। আমাদের ইন জেনারেল এসে সাবস্ক্রাইব করুন, লাইক করুন বলা হয় না,
তো শফিক ভাই বলে দিচ্ছেন, এই জন্য আমি আবার ওটাকে একটু হাততালি দিলাম বা লাইক দিলাম আর কি, যে সাবস্ক্রাইব করলে ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।